বিজেপি হাটাও দেশ বাঁচাও, সত্যি কি তাই? তো চলুন আজকে এই বিষয়টা সম্পর্কে একটু সত্যতা যাচাই করার চেষ্টা করি। আমাদের এখন রুলিং পার্টি বিজেপি গভর্নমেন্ট was basically established on 6th of April 1980 and got the tag of ruling party in India since 2014 under the incumbent of Narendra Modi. তো এখন কিছুদিন যাবত ধ্রুব রাঠি, রবিশ কুমার এই সমস্ত ব্যক্তিদের বেশ কিছু ভিডিও বানানোর জন্য তাদের ঝোঁকটা এখন বহুল মানুষের ঝোঁকটা ইউটিউবের মাধ্যমে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে এগোচ্ছে। যদিও সেটা বিজেপির বিশাল একটা পলিটিক্যাল পার্টিকে দমাতে পারবে না, কিন্তু ক্রিটিসাইজ করতে অনেকটাই সক্ষম হচ্ছে এবং সেটা দরকারও আছে এবং সেটাই প্রমাণ করে যে একটা ডেমোক্রেটিক স্টেটে এইখানেই আসে প্রশ্ন। বিশেষত এই সমস্ত ধারণায় বিশ্বাসী ব্যক্তিবর্গ, বিশেষত এই ইন্ডিয়া অ্যালায়েন্সকে সমর্থনকারী ব্যক্তিদের, অর্থাৎ সো কল্ড হাইলি ইন্টেলেকচুয়াল এখন বুদ্ধিজীবী নতুন বেরিয়েছে বাজারে, তো সেই সমস্ত ব্যক্তিবর্গের কাছে ডেমোক্রেসি ইন ডেঞ্জার। তো এটা কি সত্যি ডেমোক্রেসি ইন ডেঞ্জার? ডেমোক্রেসি নাকি ধ্বংস হয়ে যাচ্ছে? আচ্ছা, যদি সেটাই হতো, অর্থাৎ ডেমোক্রেসি যদি ডেঞ্জারই থাকতো, তাহলে তুমি এই এত বড় বিজ্ঞর মতো শিক্ষিত আঁতেলের মতো কথাবার্তা বলতে পারতে না, গভর্নমেন্টের সমালোচনা করতে পারতে না তুমি, অর্থাৎ বেসিক্যালি ফ্রিডম অফ স্পিচ তোমার হ্যাম্পার হতো। কিন্তু তা এখানে কিন্তু হয়নি। অর্থাৎ বড় বড় হাইলি ইন্টেলেকচুয়াল অর্থাৎ শিক্ষিত বুদ্ধিজীবীরা যে মতবাদ প্রকাশ করছে এখন এই সামনে ভোটের পূর্বে, সেটা কিন্তু তারা আচ্ছা, এখন আবার অনেকে বলবে আইন ব্যবস্থার ভাঙন ধরেছে, কোর্ট নাকি বিজেপির পকেটে, বিজেপি বিরোধী শুধু নেতাদের জেলে ঢোকানো হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্য খানিকটা আমি সহমতি প্রকাশ করি যে বিজেপি বিরোধী মানে যারা বিজেপি বিরোধী আছে তারা যখন বিজেপিতে ঢুকে যায় তারা ফ্রেশ হয়ে যায়, এটা আমার অস্বীকার করার জায়গাটা তেমন একটা নেই। কিন্তু শুধুমাত্র এই কারণেই কি আমরা বলতে পারি যে ডেমোক্রেসি ইন ডেঞ্জার? অনেকেই বলছে নাকি কোর্ট হচ্ছে বিজেপির পাপে, বিজেপির কাছে কোর্ট মাথা নত করে। আচ্ছা, যদি সেটাই হতো তাহলে ইলেকটোরাল বন্ড যেটা আছে, ইলেকটোরাল বন্ডের যে স্ক্যাম বা যা কিছু ঘটনাটা রটছে, তো ইলেকটোরাল বন্ড আমি মানছি যে অনেকটাই এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ফান্ড এসে পড়েছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে, শুধুমাত্র বিজেপি না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে অনেক টাকা পেয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে কি যে এটা তো কোনো একটা রকেট সায়েন্স লাগে না বুঝতে, যে একটা যে সরকারে থাকবে সে বেশি পলিটিক্যাল ফান্ড পাবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে সারা বিজেপি তো সারা ভারত জুড়ে, এবং সেই তুলনায় তৃণমূল বা অন্যান্য কংগ্রেস কিছু ছোট ছোট জায়গায় আছে, তারাও তো অনেকটাই এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকাটা পেয়েছে। আর ডেমোক্রেসি যদি ডেঞ্জারই থাকতো আর যদি কোর্ট যদি বিজেপির পকেটে থাকতো, তাহলে ইলেকট্রাল বন্ডের এই স্ক্যামটাই আসতো না। কংগ্রেসের মতো আগেকার সময়ে ইলেকট্রাল বন্ডের মতো এইরকম উন্নত নীতি বা নতুন একটা পরিকল্পনা, যেখানে কিন্তু নিজের শাসক দলের ক্ষতি হওয়া সত্ত্বেও বিজেপি যে এইভাবে একটা নতুন পরিকল্পনা আনলো, সেটাও তারা আনেনি এতদিন, তাহলে তাদের কথা বলা সাজে না। আর যদি অন্যভাবে জিনিসটাকে দেখি, তো দেখবো বিজেপি কিন্তু সত্যিই বোকা। কারণ বিজেপি এরকম সিস্টেমটা চালু করেছে, কিন্তু যদি কংগ্রেসের আমলে, কংগ্রেস তো এরকম সিস্টেম কোনো চালু করেনি, কারণ তখনকার দিনে বোঝাই যেত না যে কোন পলিটিক্যাল পার্টি কতটা ফান্ড পেয়েছে এবং সেই পলিটিক্যাল ফান্ডটা কোথা থেকে এসছে, এগুলো কোনোটাই কিছুই ধরা যেত না। কিন্তু তা সত্ত্বেও এখন সমস্ত কিছু তথ্যের আমাদের কাছে হাতের কাছে তথ্য আছে। আর যদি সত্যি ডিক্টেটরশিপের কথা বলি, মোদি গভর্নমেন্ট সত্যি একদমই ফালতু ডিক্টেটর। কারণ ডিক্টেটরশিপ শিখতে গেলে আমার মনে হয় কিম জং উনের কাছ থেকে টিউশন নেওয়া উচিত। এবার যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলি, সেখানে অধীর রঞ্জন চৌধুরী, যে কিনা কংগ্রেসের একটা মেন পদে আছে, তো সেই কিনা সন্দেশখালীর ঘটনায় পশ্চিমবঙ্গে টিএমসির বিরোধিতা করলো এবং বললো টিএমসি নাকি ডিক্টেটরশিপ চালু করেছে, এখানে পুরো অরাজকতা ছেয়ে গেছে, এখানে কোনো ডেমোক্রেসির অস্তিত্ব নেই। পরক্ষণে সে কিন্তু টিএমসির দলে যোগ হলো, মানে একসাথে তারা জোটবন্ধন করে ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করছে। তাহলে মোদি কি রকমের ডিক্টেটর, যে কিনা পুরো একটা ডিক্টেটরশিপের মধ্যে আরেকটা ডিক্টেটরশিপ অর্থাৎ তৃণমূলকে আবার স্থান দিচ্ছে। আর বিরোধীদের জেলে ঢোকানোর প্রসঙ্গে বলি, যদি দোষীদের জেলে ঢোকানো যদি ডিক্টেটরশিপের সূচনা করে, তাহলে আমার মনে হয় 10 বছরের ডিক্টেটরশিপ 50 বছরের ডেমোক্রেসির থেকে অনেক আচ্ছা। এই প্রসঙ্গে আরেকটা কথা, আচ্ছা, যদি চাকরি চোর পার্থ চ্যাটার্জি, গরু চোর অনুব্রত মণ্ডল, লিকা স্ক্যামে জড়িত অরবিন্দ কেজরিওয়াল, এগুলোকে যদি ফ্যান চালিয়ে ফালুদা খাওয়ানো হয় এবং এটাই যদি একটা ভালো ডেমোক্রেসির লক্ষণ হয়, তাহলে এরকম ডেমোক্রেসিকে ধিক্কার জানানো। আমার মতে এরকম ডিক্টেটরশিপের ফালতু রটনা না রটিয়ে গরম পড়ে যেত একটু চান জল বাতাসা খান, যেটি সমালোচনা না করে
যে দল আপনার পক্ষে সুইটেবল, সেটা হতে পারে কংগ্রেস, হতে পারে তৃণমূল, বা যে কোনো দল, তো সেই দল আদতেও কি আপনার যে দরকার, আপনার যে নিড, সেটা কি পূরণ করছে, সেটা আপনাকে দেখতে হবে। এবং তার সাথে দেখতে হবে সেই যে পূরণ করার যে ম্যানিফেস্টোটা তারা দিচ্ছে, সেই ম্যানিফেস্টোটা কি আদৌ কার্যকর হবে, সেটাও আপনাদের দেখতে হবে। আমি কোনো দল, গোষ্ঠী, জাতি, বর্গ, শ্রেণী কাউকে ছোট করছি না। কোনো রাজনৈতিক দল আমাকে কিন্তু পয়সা দেয়নি এগুলো বলার জন্য। আমি শুধুমাত্র আইনের ছাত্র হয়ে আমার দৃষ্টিভঙ্গি থেকে, যে দায়বদ্ধতার যে আঙিনা, সেটা থেকেই আমি এই কথাগুলো প্রকাশ করি। আর এই ভোটের মরশুমে, এই বড় উৎসবে, রাজনৈতিক উৎসবে একটা ছোট্ট টিপস: কোন রাজনৈতিক দল যদি আপনাকে মাংস ভাত খাওয়ানোর লোভে যদি লোভ দেখায় আর কি, মাংস ভাত খাওয়ানো, তো আপনি অযথায় পাকামো না মেরে, আতেলগিরি না মেরে চুপচাপ মাংস ভাতটা খেয়ে নিন। পরে পাবেন কিনা জানেন না, তো মাংস ভাতটা খেয়ে নিজের পছন্দ মতো ভোটটা দেবেন। আপনার অধিকার, আপনার মত, আপনার ভোট, তাই ভোটটা বুঝে শুনে দিন। যাকে দেবেন একটু ভেবে দেখুন যে আপনার জন্য তারা কি ভাবছে, তারা কতটা ভাবছে, এবং তারা ভাবলেও কি ভবিষ্যতে পূরণ করতে সক্ষম হবে আপনার আশাগুলো, সেটা একটু ভেবে দেখুন। এটাই আমার ফার্স্ট রাজনৈতিক পলিটিক্যাল বিষয়ে একটু মতামত, প্রথম ভিডিও। তো সেই কারণে আমার মনে হয় আমার জ্ঞান খুবই স্বল্প। ইউটিউবের এখন ট্রেন্ডিং টপিক হচ্ছে রাজনীতি, তো এই রাজনীতি নিয়ে কিছু ভিডিও বানালাম যাতে একটু অ্যাটেনশন পাই। তাও পাবো বলে মনে হয় না, ছোট ইউটিউবারদের ভিডিও কেউ দেখবে না। আর আমি সোহম মালাকার মজার জন্য ভিডিওটা বানাচ্ছি, তবে ভাবনাটা কিন্তু একই। এট দ্য এন্ড একটাই কথা বলবো: বাংলার হাল ফেরাতে হবে, লাল ফেরাতে হবে। বাংলা নিজের মেয়েকে চায়, তাই জয় শ্রীরাম।